আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো এর মধ্যে আপনারা থাম্বনেল এবং ব্যানার দেখে হয়তো চিন্তা করছেন যে হঠাৎ আমি কি বললাম যে ছাত্রলীগ মিছিল করছে আর জনগণ সাহায্য করছে। এই কথাটা আসলে আমার না, এই কথাটা পুলিশের মহাপরিদর্শক সাহেবের কথা। আজকে না, এটা গতকাল রাতেই এই কথাটা উনি বলেছেন। এটা হচ্ছে যে আপনার গতকাল দিনের বেলায় আপনারা জানেন যে চট্টগ্রামের জিইসির মোড়ে ওমরগনি এমইএস কলেজের একটা সর্ববৃহৎ মিছিল হয়েছিল, যে মিছিলটা এ যাবৎকালে 2 বছরের ভিতরে সর্বোচ্চ জনসংখ্যার একটা মিছিল। প্রায় 2-3 হাজার ছেলে পেলে ছিল, তারা ব্যাপক মিছিল করেছে। যে মিছিলটা, যেটা আমার পেছনে আপনারা এখন মিছিলটা দেখতে পাচ্ছেন, এখানে অবশ্য বেশ কয়েকটা মিছিলই আপনারা দেখতে পারবেন ছোট ছোট করে। এই মিছিলগুলো হচ্ছে, তো এই মিছিলগুলো হওয়ার পরে সাথে সাথে সারা চট্টগ্রামে আপনার রেড অ্যালার্টের মতো জারি হয়ে যায়। যাই হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? কারণ চট্টগ্রাম শহরের প্রাণ কেন্দ্র যদি বলি আমরা, নিউ মার্কেট মোড়ের চেয়ে আরো বেশি জমজমাট হচ্ছে যে আপনার 1602 নম্বর গেট থেকে জিএসির মোড়। সার্বক্ষণিক দুই পাশে হাজার হাজার পাবলিক এমনি থাকে, মার্কেট, অফিস, আদালত সব। ওই জায়গায় দিনের বেলা এই সাহস নিয়ে ব্যানার ধরে ওমরগনি এমইএস কলেজ লেখাই মিছিল। তবে ছোট ভাই যারা আছেন, যারা 20, 25, 30 বছর বয়স, তারাও হয়তো অনেকেই ওমরগনি এমইএস কলেজ কি জিনিস দেখেন নাই। চট্টগ্রাম শহরের ওমরগনি এমইএস কলেজ এমন একটা সময় এমন ছিল যে সারা চট্টগ্রামের সমস্ত পুলিশ এবং বিজিবি দিয়ে ঘেরাও করে কলেজের ভেতরে ঢুকতে পারে নাই। ছাত্রলীগ এত শক্তিশালী ছিল বিএনপির আমলে এসি ডিসি সব আয়না দাঁড় করাই দিছে, ঢুকতে পারে নাই। এত শক্তিশালী অবস্থান ওমরগনি এমইএস কলেজে ছাত্রলীগের ছিল। তেমনি সিটি কলেজ ছিল, ইসলামিয়া কলেজ ছিল, কমার্স কলেজ ছিল। শহরের মধ্যে ম্যাক্সিমাম কলেজগুলোই ছাত্রলীগ সমর্থক, ছাত্রলীগের হাতেই ছিল। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ছিল, পড়ালেখা করতো স্টুডেন্ট, ওখানে ভর্তি হতে নেই, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছু ওখানে চলতো। সুতরাং এটা সেই ওমরগনি এমইএস কলেজ। আমি অবাক হইনি আজকে এই হাজার খানিক ছেলেরা যখন ওমরগনি এমএস কলেজের মিছিল করছে, আমি অবাক হইনি। তবে আমি একটু ব্যথিত হয়েছি যে এই মিছিলে তো আরো বড় হওয়ার কথা ছিল, 10 থেকে 15 হাজার ছেলে পেলের মিছিল হওয়ার কথা ছিল। কারণ এটা ওমরগনি এমইএস কলেজ বলে কথা, এটা একটা বিশাল ইমেজ আছে এই কলেজ ছাত্রলীগের। এই কলেজের আশপাশের এরিয়া সবগুলো আওয়ামী লীগ, ছাত্রলীগ সমর্থন করে এরকম পরিবারগুলো থাকে এইখানে। কারণ এখানে কোনো চাঁদাবাজি কোনো কিছুই হইতো না, যার কারণে এটার এত পপুলারিটি ছিল। তো সেই কলেজ আজকে মিছিল করেছে, এরপর আনোয়ারায় মিছিল করেছে। এরপরে আপনারা জানেন যে আমাদের নেতা যখন জানাজা হলো, এরপর ওখানে মিছিল হয়েছে। তাহলে সারা দেশে প্রায় 10-12টা মিছিল হয়ে গেছে আজকে একদিনে। এর জন্য সন্ধ্যার পরে নাকি 9টার দিকে জরুরি বৈঠক বসে, সেখানে ঢাকা ডিভিশন, চিটং ডিভিশন, রাজশাহী, খুলনা সব ডিভিশনের পুলিশ প্রধানরা আপনার অনলাইনে যুক্ত হয়েছিলেন এবং পুলিশের মহাপরিদর্শক যুক্ত হয়েছে। সেখানে সমস্ত পুলিশ অফিসাররা বলছিলেন যে স্যার, এখানে আসলে কি করা যাবে? ছাত্রলীগ মিছিল করতেছে কিন্তু পাবলিক, আম জনগণ ওদের হেল্প করতেছে। তো এইভাবে যদি জনসাধারণ হেল্প করে তাহলে এটাকে তো ঠেকানোর সমস্যা। তা জনগণ কিভাবে? স্যার দেখেন, আপনার আমাদের কাছে বেশ কিছু ভিডিও ফুটেজ দেখেন, এই ছাত্রলীগের ছেলেরা মিছিল করার পরে হঠাৎ করে কোত্থেকে টেম্পো আসতেছে, ট্যাক্সি আসতেছে, সিএনজি আসতেছে, বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, এর আস্তে গাড়ি থামাইতেছে, 2-4 জন করে উঠাইতেছে, ভাইগে চলে যেতেছে, স্যার এদিকে ওদিক চলে যেতেছে, আমরা ধরতে পারতেছি না। এটা পুলিশ প্রশাসন বলতেছে। তো এতদিন আমরা যেটা বলতেছিলাম যে মিছিল আমরা করি বা আমরা যাই করি, বাংলাদেশের আম জনগণ শেখ হাসিনাকে চাচ্ছে, ফেরত আনতে চাচ্ছে, শেখ হাসিনাকে চাচ্ছে। তারা বুঝে গেছে যে শেখ হাসিনাই আপনজন, এখানে অন্য আর কিছু নাই। যার কারণে এখনই যখন ছাত্রলীগ, আওয়ামী লীগ বা যুবলীগ যে কোনো জায়গায় মিছিল করে, তখন আপনার 20 জন, কিন্তু রাস্তার আশপাশ থেকে আরো 50 জন এসে তালি বাজানো শুরু করে।
ওরাও আপনাদের মিছিলে যোগ দেয়। আবার যখন মিছিল শেষ হয় তখনই আবার তারাই অনেক সময় ট্যাক্সি, অনেক সময় রিক্সা, বেশ কিছু লোকের সাথে আমি কথা বলছি, ওরা বলতে ভাই ভাড়া নেয় নাই, বাসে ভাড়া নেয় নাই, বলে যে ভাড়ার দরকার নাই, যেই স্টপে দাঁড়ানোর কথা হয়তো তাদেরকে যেখান থেকে হাত দেওয়ার পরে যেখান থেকে তুলছে তারপরে একটু পরে যায় থামার কথা বাস, সেখানেও থামে নাই, অন্য জায়গায় নিয়ে থামাই দিছে, চলে গেছে পোলাপাই। এই অবস্থা। ট্যাক্সি ড্রাইভার, সিএনজি ড্রাইভার, রিক্সা ড্রাইভার, অটো রিক্সার ড্রাইভার এরাও নাকি উঠাই নিয়ে উল্টাপাল্টা ঢুকে যাচ্ছে, মানে বাঁচাইতেছে লোকজনরে, উল্টাপাল্টা ঢুকে যাচ্ছে মানে বাঁচাচ্ছে। ধরেন যাইতে হবে আমার নিউ মার্কেটের দিকে, সে নিউ মার্কেটের দিকে না যাইয়া সে চলে গেছে টাইগার পাসের দিকে, একটা এক্সাম্পল। এইভাবে বাঁচাচ্ছে। তো এটা হচ্ছে পাবলিকের ভালোবাসা। পাবলিক আস্তে আস্তে বেরিয়ে আসছে, কারণ পাবলিক চায় কি যে একটা কোনো আওয়ামী লীগ ফিরে আসুক, আওয়ামী লীগ দাঁড়াক, আওয়ামী লীগ দাঁড়ানোর সাথে সাথেই হাজার হাজার নয় লক্ষ লক্ষ জনতা পেছনে দাঁড়িয়ে যাবে। কারণ ওরা জানে যে এই দেশের উন্নয়ন, গরিবের উন্নয়ন, গরিবের খাদ্য বস্ত্র বাসস্থান বা অন্ন বস্ত্র বাসস্থান, এগুলোর জন্য যদি কেউ থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ, সেটা হচ্ছে শেখ হাসিনা। সুতরাং এই জন্যই মানুষের ভালোবাসায় এই অবস্থা। আপনি সারা বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাটের অবস্থা দেখেন, এখন গত 2 বছরের ত্রাহি ত্রাহি অবস্থা। একমাত্র ফ্লাইওভার গুলো এখনো ঠিক আছে, চলতেছে, মানুষ চলছে। সুতরাং মানুষ যে উন্নয়ন আওয়ামী লীগ সরকার করে গেছে, শেখ হাসিনার সরকার করে গেছে, সেই উন্নয়ন আর কেউ আগামী 50 বছরে করতে পারবে না। সুতরাং মানুষ জানে ইনকাম, রুটি রুজি শেখ হাসিনা, এটা মানুষ বুঝে। এই জন্যই জনগণ তাদেরকে হেল্প করছে। আর সেইটা এখন যে পুলিশের বোধগম্য হচ্ছে, যার কারণে পুলিশ আজকে জরুরি বৈঠকে বলছে যে মিছিল করে ছাত্রলীগ, সহযোগিতা করে আম পাবলিক। এটা পুলিশের ভাষ্য। এই কথাটা আমি আজকে বলছি, দেখবে যে কালকে সকালবেলা বা কালকে বিকালবেলা অনেক পত্র পত্রিকায় আসবে যে পুলিশের ভিতর থেকে এই কথাটা বের হচ্ছে। সুতরাং এইটা কোনো ছোট বিষয় না। আর আমার ভাইয়েরা যত বেশি এখন মিছিল করবেন, মিছিল যত বড় হবে, সাহস যত দেখাইতে পারবো, ততই ওরা ভয় পাবে। এবং আজকে একটা মিছিলে, একটা ভিডিও আমি দেখছেন আপনার, একটা মিছিলে দেখলাম যে আমি যেটা আজ থেকে 1 বছর আগেও বলছিলাম ছেলেপেলে যে আপনার শার্ট পরেন, শার্টের ভিতরে একটা হাফ গেঞ্জি পরেন বা গেঞ্জির উপরে শার্ট পরেন। কারণ কি মিছিল করে যখনই মিছিলটা শেষ হয় চাট করে শার্টটা খুলে ফেলেন, আপনার গেঞ্জি আছে। কারণ কেউ যদি টার্গেট করে যে হলুদ শার্ট পরা, তাহলে সে যখন সাদা শার্ট দেখবে সে আর বুঝে উঠতে পারবে না যে এত দ্রুত কি হয়েছে। আজকে সেম কাজটা করছে। নেক্সট টাইম এই কাজটা যত দ্রুত করবেন তত ভালো। নেক্সট টাইম আরেকটা কাজ করতে হবে, প্যান্টের ভেতরে লুঙ্গি পরে রাখতে হবে, আন্ডারওয়্যার পরার দরকার নাই, লুঙ্গি লুঙ্গি চাট করে প্যান্ট খুললেই তো আপনি লুঙ্গি পরা ব্যক্তি। পলিথিন এটা রাখেন পকেটে, পলিথিনের ভিতরে প্যান্ট ঢুকে ফেলাইলেন, হাইটটা চলে গেলেন, কোনো সমস্যা নেই, কেউ দেখতো না, কেউ বুঝতো না। এগুলো হচ্ছে টেকনিক কিভাবে মিছিল। আর আজকের যে তোফায়েল ভাইয়ের জানাজার পরে জয় বাংলা স্লোগান শুনে পুলিশ যে সেখানে, ঘটনা হচ্ছে জয় বাংলা স্লোগান তো নিষিদ্ধ না, বা আমি ধৈর্য নিলাম ঠিক আছে নিষিদ্ধ কোনো স্লোগান, কিন্তু এই যে ছাত্রলীগ ভাইদেরকে ধরা হচ্ছে, যুবলীগ আওয়ামী লীগের ভাইদেরকে মিছিলের কারণে ধরা হচ্ছে, আওয়ামী লীগ করার কারণে ধরা হচ্ছে, ভাই এই মিছিল থেকে তো কোনো ভাঙচুর হচ্ছে না, দেশের কোনো সম্পদের ক্ষতি করা হচ্ছে না, রাস্তায় কোনো পুলিশে মারা হচ্ছে না, কাউকেই তো কিছু করা হচ্ছে না, তাইলে ধরা হবে কেন? পুলিশ প্রশাসনকে বলি, আপনাদের 3,500 ভাই মারা গিয়েছিল, যেটার জন্য আমরাই এখনো কথা বলি, যেটার ব্যথায় আমরা ব্যথিত। সুতরাং আপনারা দেখেন যে আপনার ঘরে লাশ রেখে আপনি আসছেন আমাকেই ধরতে, যারা আপনার লাশের দাফন কাফন করবে, যারা আপনার লাশের জন্য প্রতিবাদ করবে, তাদেরকে আপনারা আসছেন ধরতে। সুতরাং এইভাবে ধরে কতদিন? এক সময় হয়তো এরাই বিগড়ায় যাবে, আপনাদের উপর শুরু হবে, তখন কিন্তু আর ঠেকাইতে পারবেন না। শেখ হাসিনা শুধুমাত্র বলছে আমি 6 মাসের ভেতরে আসব ইন্টারভিউতে, তাতেই যদি ছাত্রলীগ যুবলীগের এই অবস্থা হয়, যেদিন উনি ভিডিওতে এসে বলবেন যে আমি আসছি রাস্তা দখল করো, সেই দিন কি অবস্থা হবে? কোথায় পালাবেন প্রশাসনের এ ভাইয়েরা? প্যান্ট লুঙ্গি ঠিক থাকবে? আন্ডার প্যান্ট থাকবে তো পরনে, নাকি সেটাও ফালাইবেন? মনে রাখেন। আর এই যে আজকে যে এখন যে চিটংয়ের যা চালাচ্ছেন, বা গতকাল সারা রাত আপনারা যেটা করেছেন, যে পুরো ভোলা শহরের বিভিন্ন জায়গায় বাড়িঘরে যেয়ে যেয়ে হুমকি দিচ্ছেন জানাজায় না যাওয়ার জন্য, এইটার র্যাশ, এইটার ফল কিন্তু আপনারা দিবেন। আর সেটা যে দিবেন এটা লিখে রাখেন, এইটার ফল দিবেন।
মনে করেন না যে তখন যে হা 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 আমরা গত 5ই আগস্টের পরে আমাদের হাজার হাজার পুলিশ মারা গিয়েছিল, আমরা সেই পরিবারের সন্তান, এগুলো বলে তখন আর লাভ হবে না। কারণ আপনাদের সকলকে চিহ্নিত করে রাখা হচ্ছে যে আপনারা কারা কারা রক্তের সাথে বেইমানি করছেন। আরে কাকে কাকের গোস্ত খায় না। আর আপনারা আপনাদের ভাইদের যারা মারছে তাদের সহযোগিতা করতেছেন, তাদের সহযোগিতা। কি হয়, চান্স দেন, মিছিল করুক, চলে যাক, পরে যে কেন যে পাই না। আপনাদের কাছে তো আইনের বহু ধারা আছে, এর আগে অনেক কিছু করছেন না, এখন পারেন না কেন? সুতরাং একটু সাবধান হন। আর আমার ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের যা ভাই বোনরা আছেন তাদেরকে স্যালুট, যে আপনারা আজকে যেমন সারা বাংলাদেশে 10-12টা মিছিল করছেন, আশা করবো আগামীতে 50, 100, 150 মিছিল হবে। তবে মিছিলের জনসংখ্যা আরো বাড়বে, মিছিলে আরো বেশি টেকনিক অ্যাপ্লাই করেন। যত বেশি টেকনিক তত বেশি উইন। আর একটা কথা মনে রাখেন, লাভ অ্যান্ড ওয়ার, নাথিং ইজ ফেয়ার। ভালোবাসা এবং যুদ্ধে কোনো কিছুই বৈধ না, অবৈধ না, সবই বৈধ। ভালোবাসা এবং যুদ্ধে সব কিছুই বৈধ, এটা বৈধতা আছে। আপনার ভালোবাসতে গেলে যেমন চুরি করে যাইতে হয়, দেখতে হয় আশপাশে, যুদ্ধের সময়ও কে আপন কে পর ওইটা দেখা যায় না, মাইরা দিতে হয় যে আহা হা ওর সাথে আমার প্রেম আছে কিন্তু আপনার শত্রু, এখন মাইরা দিতে হয়। সুতরাং কোনো আইন মানে না। সুতরাং আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি, সবকিছু চিন্তা করেন। হ্যাঁ, এখনো আমরা শান্ত আছি, ঠান্ডা আছি, মিছিল করছি, মিটিং করছি, জনসভা করে ফেলতে পারবে যে কোনো সময়। এতটুকুই এই মুহূর্তে। কিন্তু পুলিশ প্রশাসন এবং পুলিশ বাহিনীকে বলবো, খেপাইয়েন না। পাগল খেপাইলে বিপদ আপনাদেরই হবে, বিপদটা আপনাদেরই হবে, আর সেই বিপদটা হবে আরো বেশি ক্ষতিকারক। 69-এর গণ অভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমেদ গত কয়েক বছর অসুস্থ ছিলেন, কিন্তু আমার মনে হয় অসুস্থতা থেকেও তাকে সবচেয়ে বেশি যে জিনিসটা পীড়িত করেছে সেটা হলো যে গত 2024 সালের জুলাই জঙ্গি উত্থানের পর বাংলাদেশ যে পুরোপুরি জঙ্গিদের হাতে চলে গেল, যে বাংলাদেশের গঠনে, যে বাংলাদেশের সৃষ্টিতে তিনি জড়িত, এবং যে বাংলাদেশের স্বপ্নে তিনি তার জীবন কাটিয়েছেন, তার বিপরীতে বাংলাদেশের উপর যেই অত্যাচার চলল সেটা নিশ্চিতভাবে তাকে অনেক বেশি পীড়িত করেছে। তোফায়েল আহমেদের মতো নেতা, তাকে বিএনপি সরকার একেবারে নীরবে নিস্তব্ধে অপমান করে বিদায় দিল। কিন্তু এখানে আমার ভাবনাটা একটু ভিন্ন। আমরা কষ্ট পাচ্ছি যে তোফায়েল আহমেদের জানাজা সংসদের দক্ষিণ প্লাজায় হয়নি, কিংবা তার মরদেহ শহীদ মিনারে নেওয়া যায়নি। কিন্তু বিপরীতে চিন্তা করুন তো, হাদির জানাজাটা কোথায় হয়েছে, কিংবা আরেক লাল বদর জঙ্গি কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারকে শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে। ফলে এই স্থানগুলো অপবিত্র হয়ে গেছে না? যে স্থানকে আমরা এখনো পবিত্র করতে পারিনি, সেখানে তোফায়েল আহমেদকে যদি নিয়ে যাওয়া হতো, তাহলে তো আমি মনে করি যে তার মতো মহিরুহকে সম্মান তো দূরে থাক, এই লাল বদরদের পাশাপাশি তাকে একই জায়গায় দেখলে আমার অন্তত পীড়া বোধ হতো, এবং আমি মনে করি তিনি অপমান থেকে বেঁচে গেছেন। আসলে যারাই বাংলাদেশে গত 2 বছরে মৃত্যুবরণ করেছেন, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িত, যারা বাংলাদেশ সৃষ্টিতে জড়িত, সেই মতিয়া চৌধুরী কিংবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তোফায়েল আহমেদ, আরো অনেকে আছেন, কতজনের নাম নিব। এই মানুষগুলো যেই দুঃখ কষ্টে এই পৃথিবীটা ত্যাগ করলেন, যে তাদের স্বপ্নের বাংলাদেশটা বিধ্বস্ত হয়েছে, তাদের স্বপ্নের বাংলাদেশ লুটপাট হয়েছে, দখল হয়েছে, অপমানিত হয়েছে স্বাধীনতা বিরোধী জঙ্গি শ্রেণী দ্বারা।
এটা নিশ্চিতভাবে তাদের পীড়িত করেছে। আমরা যারা জীবিত আছি তাদের রাজনৈতিক উত্তরাধিকার তোফায়েল আহমেদদের, আমাদের দায়িত্ব হলো তাদের শেষ জীবনের এই যে কষ্ট দুঃখ এগুলোকে শক্তিতে পরিণত করে 24-এর জঙ্গিদের বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেয়া। তোফায়েল আহমেদের মতো নেতা, আমরা তো অনেক কিছু শুনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি তোফায়েল আহমেদের উচ্চতায় কিন্তু আমরা কাউকে পাই না। আরো অনেকের নাম শোনা যায়। আর এখন তো এই শব্দটা আমার কাছে খুবই, কি বলবো, অত্যন্ত বিতৃষ্ণার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যখন জামাতের জঙ্গি এই পদে অধিষ্ঠিত হয়ে গেছে। এখন তো আসলে এগুলার কোনোই মূল্য নাই। যখন এটার অনেক মূল্য ছিল, অনেক সুনাম ছিল, সম্মান ছিল, তখনকার যারা, তাদের মধ্যে কিন্তু এই তোফায়েল আহমেদ কিন্তু সবার শীর্ষে আছেন। কি রাজনৈতিক সৌজন্যে, আচরণে, ভদ্রতায়, প্রজ্ঞায় তোফায়েল আহমেদের মতো রাজনীতিবিদ হওয়া কিন্তু আসলে কঠিন আছে। উনি 7 বার এমপি নির্বাচিত হয়েছেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2 সরকারের আমলে তিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন। এইসব অ্যাচিভমেন্টের পাশাপাশি আমার কাছে তার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা মনে হয় সেটা হলো, একে তো তিনি গণ অভ্যুত্থানের নায়ক 69-এর, যেখানে স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের পতন হয়। তারপরে উনি যে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিটা দিলেন, এটাকে আমি ঠিক উপাধি বলি না, এটা একটা নামই আর কি, আমাদের যে ভালোবাসার শ্রদ্ধার একটা নাম বঙ্গবন্ধু, যে নামে আজ আমরা বঙ্গবন্ধুকে ডাকি, শেখ মুজিবুর রহমান কথাটা আমরা 10 বারের মধ্যে 1 বার যোগ করি, 9 বার তো আমরা শুধু বঙ্গবন্ধুই বলি। এইরকম একটা ফন্ড, একটা প্রিয় নাম বঙ্গবন্ধুর নামের সাথে যুক্ত করতে পারা, জাতির পিতার নামের সাথে যুক্ত করতে পারা, এইটাকে আমার কাছে মনে হয় যে তোফায়েল আহমেদের জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা। অবশ্য এটা নিয়ে আমি একদিন সলিমুল্লাহ খানকে তর্ক করতে দেখলাম যে এটাও নাকি নকল, দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু তৈরি করেছে। চিন্তা করে দেখুন, এই তোফায়েল আহমেদ, ফরহাদ মজার, বাংলাদেশের এই যে নেগেটিভ ক্যারেক্টারগুলা, কোনো কিছু কিন্তু এই লোকগুলোকে খুশি করে না। পৃথিবীর সব কিছুই তো নকল, তাই না? প্রতিটা জিনিসই তো নকল। প্রথম মানুষ শুধু অবিকল, পরের মানুষটা তো নকল, তাই না? প্রতিটা জিনিসই তো একটা থেকে আরেকটা আসে, সব কিছুতে দোষ খোঁজা, খুঁত খোঁজা। এই বাজে মানুষগুলা, এদেরকে তো পৃথিবীর কোনো কিছু কিন্তু এদেরকে সুখ দিতে পারে না। ফরহাদ মজার এখন আবার নতুন আন্দোলনের ডাক দিচ্ছে, পিনাকিও দিচ্ছে। এরা যা যা চায় সবই পেয়ে গেছে 24-এর জঙ্গি উত্থানের পর, তারপর ওরা কিন্তু নতুন আন্দোলনের ডাক দেয়। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় এই মানুষগুলোকে যদি মঙ্গল গ্রহে রেখে আসা যায়, তবেই কেবল এরা মানে এরা যেই যন্ত্রণায় ভোগ করছে, যে নেতিবাচক ঋণাত্মক যন্ত্রণায়, সেখান থেকে ওরা মুক্ত হবে। তোফায়েল আহমেদকে বিএনপি অপমান করেছে। বিএনপি থেকে তো আমরা আসলে এর চেয়ে বেশি কিছু আশা করি না। অনেকে বলছেন যে বিএনপির মুক্তিযোদ্ধারা যদি একটু সম্মান জানাতো। আমার মনে হয় এই আশাটাও আসলে আমি অত গুরুত্বের সাথে দেখি না। কারণ হলো, এই বিএনপিকে তো আমরা মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা ধারণ করতে দেখি না। ফলে যেই মুক্তিযোদ্ধা বিএনপিতে জয়েন করে, তারা তো আর মুক্তিযুদ্ধের চেতনা আসলে ধারণ করে না মনে প্রাণে। আমরা মেজর হাফিজকে দেখি না,
এখন কি বলছে, সে নাকি জিয়ানগরে যুদ্ধ করেছে, মুজিবনগরে না। অলিকে দেখেন। আর এই ধরনের ত্রুটিপূর্ণ লোক দেখেন, এরা মুক্তিযোদ্ধা বলে নিজেকে, এমনকি নিজের দল যখন বিপদে পড়ে, তারেক রহমান কিংবা খালেদা জিয়া, ওরা কিন্তু সবার আগে দৌড়ে পালিয়ে যায়। আমরা এটাই দেখেছি। মেজর হাফিজ আজকে কত বড় বড় কথা বলছে, কিন্তু 2008 সালে ঠিকই কিন্তু গিয়ে অন্য বিএনপি গঠন করেছিল। এই সূত্র থেকে আরেকটা জিনিস মনে আসছে, সেটা হলো যে অনেকে আবার বলছেন যে তোফায়েল আহমেদকে আওয়ামী লীগও যথেষ্ট মূল্যায়ন করেনি। আমার কাছে মনে হয় এই কথাটা বললে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অন্যায় করা হয়। হ্যাঁ, আমরা জানি 2008 সালে বা 7 সালে বিএনপিকে যেভাবে ভেঙে ফেলার চেষ্টা হয়েছে, আওয়ামী লীগকেও সেভাবে ভেঙে ফেলার চেষ্টা হয়েছে। আওয়ামী লীগের সিনিয়র নেতারা শেখ হাসিনার মনে কষ্ট দিয়েছেন, এটা আমরা জানি। এবং কষ্ট দিলেও তারা কিন্তু আমি বলবো যে একটা সংযত ভাব তাদের ছিল। তারা কিন্তু একেবারে সাইফুর রহমান, মান্নান ভূঁইয়া, মেজর হাফিজদের মতো গিয়ে আলাদা দল গঠন করে ফেলেননি। আর তখন যাদের কথা আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনের কষ্টের কারণ হয়েছেন, তাদের মধ্যে আমার যেটা মনে হয়েছে, সবচেয়ে সংযত এবং সবচেয়ে প্রজ্ঞাযুক্ত আচরণ করেছেন কিন্তু তোফায়েল আহমেদ। হ্যাঁ, ওনার সতীর্থ ছিলেন অন্যরা যাদের নাম বলা হয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তোফায়েল আহমেদ সবচেয়ে সংযত ছিলেন এই ধরনের পরিস্থিতিতে। আবার পরবর্তীতে আমরা যখন দেখি, আমরা কিন্তু তোফায়েল আহমেদরা অনেক সিনিয়র নেতা, তারা তো বহুদিন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ছিলেন, কিন্তু তাদেরকে পরে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে আরো যে উপদেষ্টা মণ্ডলী আছে সেখানে তাদেরকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার করে স্থান দিয়েছেন। এবং তোফায়েল আহমেদ সংসদে সব সময় উনি কার্যকর ভূমিকা রেখেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসেছেন, মানে যারা সংসদে যে সিটগুলো দেয়া হয় এগুলো তো এই তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, ইনাদেরকে তো দেয়া হয়েছে। তো এটাকে আসলে যারা মনে করেন যে তোফায়েল আহমেদের সম্মান তো কখনো কমে নাই, কোনো মানুষ কি তাকে কম সম্মান করেছে? সুতরাং এগুলো বললে আমি মনে করি যে শেখ হাসিনার প্রতি একটু অন্যায় হয়। আমরা দেখেছি শেখ হাসিনা কিন্তু জাতীয় 4 নেতা যারা ছিলেন, সেই সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান কিংবা মনসুর আলী, তাদের সব সন্তানদের কিন্তু শেখ হাসিনা একেবারে যথাযথ মুরব্বীর মতো কিন্তু তাদেরকে কাজে লাগিয়েছেন, রাজনৈতিক দায়িত্ব দিয়েছেন, এবং তারাও কিন্তু স্বনামে সেটা করে গেছেন, একমাত্র তাজউদ্দিন আহমেদের ছেলে মেয়েগুলা ছাড়া, যারা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এই পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি। বাকিরা তো মোটামুটি সবাই কিন্তু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। সুতরাং এই কথাগুলো বলার আগে কিন্তু শেখ হাসিনার কথাটা কিন্তু আমাদের একটু ভাবা দরকার। আজকে আরেকটা জিনিস দেখলাম যে তোফায়েল আহমেদের মৃত্যুর পর জঙ্গিরা অনেক ধরনের আপনার কুৎসা রটনা করছে। যদিও এইসব কুৎসা রটনায় এই জঙ্গিরাই তো একদিন আমাদের স্রোতে ভেসে যাবে, জলের মতো, খড়কুটোর মতো যে প্লাবন ওদের দিকে ধেয়ে আসছে সেখানে ভেসে যাবে। এক তুষার নামে এক জঙ্গি এনসিপির, সে বলছে যে জাসদের 30,000 খুনের সাথে তোফায়েল আহমেদ জড়িত। এই যে জাসদের 30,000 খুন, এই যে একটা ডাহা মিথ্যা কথা বাংলাদেশে প্রচলিত আছে, এটাও কিন্তু দেখেন আমরা শুদ্ধ করতে হবে আমাদেরকে। জাসদের সবচেয়ে আপনার একেবারে জেনুইন একজন কর্মী ছিলেন, বর্তমানে খুব বিখ্যাত সাংবাদিক বাংলাদেশে, মাহবুব কামাল, যুগান্তরে কাজ করেন উনি। ওনার মুখে শুনেন তো জাসদের কত মানুষ খুন হয়েছিল। বিপরীতে আমি মনে করি যে জাসদ সে সময় যথেষ্ট অন্যায় করেছে। একটা স্বাধীন দেশটা মাত্র স্বাধীন হলো, অনেকগুলা নেতা গিয়ে, ছাত্র নেতা, এই রব টব এরা গিয়ে সেখানে উৎপাত শুরু করলো। তারা তো ক্ষমার অযোগ্য অন্যায় করেছে। কিন্তু যেই খুনের কথা বলা হয়,
মাহবুব কামালকে আমি বলতে শুনেছি, নাম্বারটা অতি নগণ্য, অতি নগণ্য, 100-200 বোধহয় হবে না, আমি নাম্বারটা এখন ভুলে গেছি, কিন্তু এটাকে 30,000 বানানো হয়েছে। আসলে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে অনেক ধরনের আপনার এই যে মিথ্যা অপবাদ, এগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা তো আসলে পারলাম না, আমরা 24-এ জঙ্গিদের কাছে পরাস্ত হলাম, আবার জঙ্গিরা এখন পরাস্ত হচ্ছে বাংলাদেশকে বিধ্বস্ত করে, ধ্বংস করে দিয়ে, অর্থনীতি ধ্বংস করে দিয়ে। প্রতিদিন অনেক ভয়াবহ আপনার অর্থনৈতিক বিপর্যয়ের খবর আসছে। এদিকে তারেক রহমান 3 মাস প্রধানমন্ত্রী ছিল, মনে হচ্ছে উনি ইউনূসের সাথে প্রতিযোগিতা করছেন কত বাংলাদেশকে আরো ফকির মিসকিন করে দেয়া যায়। চিন্তা করেন, একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপরীত ধারার একটা শক্তি ক্ষমতায় থাকলে একটা দেশের কি অবস্থা হয়। ইতিহাসের কোনো সূত্র বলে না তারেক রহমান কিছু করতে পারবে। আর আমরা যা কল্পনা করেছিলাম ইতিহাসের বিবেচনায়, হ্যাঁ, সভ্যতার বিবেচনায়, তার চেয়ে অনেক বেশি করছে এই তারেক রহমানের সরকার, অনেক বেশি খারাপ করছে সব দিক থেকে। সুতরাং এই তারেক রহমানদের কাছ থেকে বাংলাদেশের যারা জেনুইন স্রষ্টা, তোফায়েল আহমেদদের মতো মানুষের কোনো সম্মান হবে না, সম্মান দেয়া হবে না, এটাই কিন্তু স্বাভাবিক। বিপরীতে আমরা দেখেছি যে সাদেক হোসেন খোকার জানাজায় তোফায়েল আহমেদ সাহেব নিজে সামিল হয়েছিলেন, অথচ ওরা সেটা নিয়েও মিথ্যা রটনা করছে। যা হোক, তোফায়েল আহমেদ বাংলাদেশের একজন নায়ক। তার যুগের যেসব রাজনীতিবিদ ছিলেন তাদের মধ্যে তিনি সবচেয়ে বেশি আসলে উজ্জ্বল। কি বক্তৃতায়, কি জ্ঞানে, কি প্রজ্ঞায়, কি মেধায়, কি উপস্থাপনায়। তার সমসাময়িক অনেকেই আছেন, সবাইকে আমরা সম্মান করি। প্রথমে আমি আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ এবং কিংবদন্তি ছাত্রনেতা এবং বঙ্গবন্ধুর সহচর, তার মৃত্যুতে শোক প্রকাশ করছি, গভীর সমবেদনা প্রকাশ করতেছি। তিনি আমাদের হৃদয়ে থাকবেন, বাংলাদেশের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং এই বিষয়ে আমার চাইতে ভালো বলতে পারবেন আমাদের জিয়া করিম ভাই, আমি তার কাছ থেকে শুনতে চাচ্ছি। এই তোফায়েল আহমেদ, যিনি জনসাধারণের পক্ষে, ছাত্র জনতার পক্ষে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন। আপনি অনেকগুলো প্রসঙ্গ নিয়ে এসেছেন। প্রথমত নিয়ে এসেছেন যে 1 কোটি, কেউ কেউ মনে করতেছে 1 কোটি বাংলাদেশি ভারতে রয়েছে, যেগুলোকে ভারত বাংলাদেশে পুশব্যাক করবে। বলেছেন যে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগতে পারে। এছাড়াও আমাদের রাজনৈতিক অঙ্গনে আরেকটা জিনিস দেখালেন যে পরিবর্তন, ধানমন্ডিতে ছাত্রলীগ, আওয়ামী লীগের পক্ষের যারা মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দুঃসাহস দেখিয়ে তারা মিছিল করেছে। আসলে এই মুহূর্তে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যে কোনো মানুষকেই বলেন, এই মুহূর্তে একটা মিছিল করা মানে স্বাভাবিক মিছিলের চাইতে 100 গুণ শক্তি, সাহস, ঝুঁকি নিয়ে তাদের মিছিল করতে। আমি তাদের স্যালুট জানাই যে এই বিপজ্জনক সময় যখন জয় বাংলা স্লোগান দিলেই তাকে জেলে পাঠানো হয়, মেরে ফেলা হয়, সেই সময় তারা মিছিল করেছে। তাদের এই রাজপথ দখল করার যে চেষ্টা তারা চালাচ্ছেন, আমরা চাই তারা সফল হবে, আমরা তাদের সাথে রয়েছি, আমরা তাদের স্যালুট জানাই। আপনি যেটা বললেন যে বাংলাদেশের এই মুহূর্তে যে মানুষগুলো সীমান্তে রেখে দেওয়া হয়েছে, কেন সীমান্তে রেখে দিবেন? কেন আপনি বাংলাদেশের জনগণ সীমান্তে দাঁড় করিয়ে রাখবেন? কি কারণে? এটা তো একই সাথে ইসলাম অবমাননা করেছেন এবং একই সাথে বাংলাদেশের নাগরিকের সাথে বেইমানি করেছেন। কারণ আপনি যদি এই দেশে রোহিঙ্গাদের জায়গা দিতে পারেন 12 লক্ষ, আপনি কেন বাংলাদেশের নাগরিকদের বর্ডারে রেখে দিবেন? আমি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, এরা যদিও পূর্ণ পররাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী নয়, এরা হচ্ছে মুসলেকা প্রধানমন্ত্রী, মুসলেকা সংসদ, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। 12 লক্ষ রোহিঙ্গার জন্য মিছিল করেছিলেন। শেখ হাসিনা যাতে তাড়াতাড়ি তাদের জায়গা দেয়, এর জন্য বাইতুল মুকাররম গরম করে ফেলেছিলেন। বামপন্থীরা বাইতুল মুকাররমের উল্টা দিকে পল্টন ময়দান গরম করেছিল, শাহবাগ গরম করেছিল। এমনকি শাহবাগে আমরা যারা গণজাগরণ মঞ্চে যুক্ত ছিলাম তারাও মিছিল করেছি। আওয়ামী লীগ মিছিল করেছে, মানে তৎকালীন সরকারি দল, বিএনপি মিছিল করেছে, জামাত মিছিল করেছে, চামরানাই পীর মিছিল করেছে। কোন পীর দরবার, কোন মুসলমান ছিল না যে তাদের স্বাগত জানানোর জন্য লাল গালিচার সংবর্ধনা দেয়নি। আপনি কেন আপনার দেশের লোককে আনতে লজ্জা পাচ্ছেন? কেন কেন আপনি গরুর মুতখোরের দেশ বলে আপনি বেড়ান? যে দেশকে বলেন যারা রাস্তায় হাগে মুতে, সেই দেশে আপনার ভাই ভাতি যারা কেন থাকবে?
আপনার ভাই ভাতিজা ভাগিনারা যারা গরুর মুখ খায় তাদের বাড়িতে গিয়ে কেন কাজের মহিলা হিসেবে চাকরি করবে? যে দেশের মানুষ রাস্তায় এখনো হাগে মুতে আপনাদের ভাষায়, সেই দেশে গিয়ে আপনার ভাই ভাতিজা আত্মীয় স্বজন কেন গিয়ে দিন মজুরির কাজ করবে? লজ্জা থাকা উচিত তা। আবার তারা যখন চলে আসতে চাচ্ছে, ভারত বের করে দিতে চাচ্ছে, আপনি সেটা বাধা দিবেন। তাহলে 12 লক্ষ রোহিঙ্গা কি আপনার দুলাভাই হয়? সম্ভবত তাই। তা না হলে আমার দেশের নাগরিককে আপনি পাসপোর্ট দিতেছেন না, স্বীকার করতেছেন না আপনার দেশ, আপনি নো ম্যানস ল্যান্ডে রেখে দিতেছেন আমার বাংলাদেশি নাগরিককে, আমার বাংলাদেশি ভাইকে, এমনকি আপনার বাংলাদেশি ভাই, এমনকি তারা মুসলমান, একটাও তো হিন্দু না ভাই। ভারত কি হিন্দুদের পাঠিয়ে দিচ্ছে? সবগুলো তো মুসলমান। তারা সলিমুদ্দি, কলিমুদ্দি, তারা হাসান, তারা রাবেয়া, এই নামই তো আমরা দেখতেছি, একটা হিন্দু তো আসে নাই। তাহলে আপনি কেন তাদের নিবেন না? 4000 মাইল দূরে গাজার মুসলমানের জন্য আপনার হৃদয় কেঁপে ওঠে, কাশ্মীরের জন্য আপনার দিল ফাল পারে, আপনার গুর্দা লাফালাফি করে এরকম করে, রোহিঙ্গা মুসলমানের জন্য আপনার দিল কাঁদে, আপনি তার জন্য খাবার নিয়ে যান, তাকে রাখতে দিতে হবে বলেন, শেখ হাসিনা যাতে দেরি না করে এর জন্য চাপ দিলেন সরকারকে। মূলত রোহিঙ্গাকে পুশ করা হয়েছিল বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে উচ্ছেদের কারণে, এটা তখনই আমি বলেছিলাম, যখন বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজনে সবচেয়ে বেশি সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পুশ করলো, যখন আমরা গণজাগরণ মঞ্চের আন্দোলন তুঙ্গে, তখন এগুলো গণজাগরণ মঞ্চের আন্দোলন নষ্ট করার জন্য, এমনকি শেখ হাসিনার সরকারকে উচ্ছেদ করার জন্য রোহিঙ্গাদের পুশ করেছিল। এই কথাটা খোদ আওয়ামী লীগের লোকদের আমি বুঝাইতে পারি নাই, বরং তখন উল্টা বলছে, কয়টা ভারত করতেছে, ভারত করতেছে, ভারত নাকি 12 থেকে রোহিঙ্গাই না বাংলাদেশ, এই কথা ছড়ানো হয়েছিল তখন। তো আপনি রোহিঙ্গাদের আপনি জায়গা দিতে পারেন যে আপনার দেশের না, এবং সবগুলো অশিক্ষিত, মূর্খ, বর্বর, এবং কেউ কেউ দাবি করে যে তারা ছিল সন্ত্রাসী, আপনি তাদের জায়গা দিতে পারলেন, আর আপনি বাংলাদেশের নাগরিকদের আপনি কেন জায়গা দিবেন না? এটা তো একটা প্রতারণা, এটা তো জোচ্চুরি, এটা তো বাটপারি, এটা তো মুনাফেকি। আপনি আপনার দেশের মানুষকে আপনি দেশে আপনি বানান না, সীমান্তে আপনি রোহিঙ্গাদের যেরকম রোহিঙ্গাদের জন্য ঘর বানিয়েছেন বানান। আপনি আপনি শ্বশুর বাড়ির লোকের জন্য জায়গা দেওয়ার জন্য আপনার ঘর খালি করে দেন, আর নিজের ভাই বেরাদারের জায়গা দিবেন না। এটা কত নম্বর বাটপারি? এটা তো হতে পারে না। আর আমরা তো আগেই বলেছি, বাংলাদেশে অনেক অনুপ্রবেশকারী ভারতে রয়েছে, এটা তো সত্য, স্বীকার করতে সমস্যা কোথায়? তারা তো বর্ডার এসে বলতেছে তারা বাংলাদেশে তাদের বাড়ি, তাদের নাম বলতেছে, ধাম বলতেছে, দাদার নাম, বাপের নাম, খালুর নাম, মামার নাম, এলাকার নাম সব বলতেছে। লজ্জা করে? এখন খুব শরম করে ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট করেন, আবার আপনাদেরই 1 কোটি লোক ভারতে গিয়ে থাকে, খায়, ওইখানে চাকরি করে, বাকরি করে, খায় দায়, বাচ্চা পয়দা করে, আবার টাকা পয়সা বাড়িতে পাঠায়, তখন লজ্জা করে না? কিন্তু ইন্ডিয়া বয়কট স্লোগান দিতে খুব ভালো লাগে। এখন কোথায়? এখন বামপন্থীরা কেন বলে না বাংলাদেশ চিঙ্কু বাম? কেন বলে না মানবতার জীবনযাপন করতেছে আমাদের বাংলাদেশের ভাইরা, আমাদের বাংলাদেশের নাগরিক? মৌলবীরা কেন এখন বলে না আমার বাংলাদেশি মুসলমান মানবতার জীবনযাপন করতেছে? তাদের কেন নোম্যান্স ল্যান্ডে বিজেপি পাঠাই দিল আবার ধাক্কায়? বিএসএফ তো পাঠাবে, পাঠানো উচিত, ঘেটি ধরে বের করে দেওয়া উচিত। সবগুলো 1 কোটি না, যা আছে আরো, কিসের 1 কোটি, আরো বেশি আছে, আরো বেশি আছে। আরে ভাই 50-60 লোকের হিসাব তো 20 বছর আগেই ছিল আমার কাছে। সবগুলোকে ঘেটি ধরে বের করে দেওয়া উচিত। কেন নিবেন না আপনি? বাংলাদেশের মানুষ বাংলাদেশে নিবেন না? এর কি পাইছেন? রোহিঙ্গা 12 লাখ নিতে পারবেন, আর নিজের ভাইদের নিতে পারবেন না। 10-12 জনকে নিয়ে আপনি নোম্যান্স ল্যান্ডে পাঠাই দিবেন। বাংলাদেশে বিজিবিদের এই বাটপারিটা, মানে কত বড় বাটপারের, আবার বলে মুসলমান ভাই ভাই, সব মুসলমান ভাই ভাই, আর নিজের ভাইয়ের এরা কি এখন? এখন বাংলাদেশি মুসলমান যারা ভারতে গেছে সুধীর ভাই হয়ে গেছে। এগুলো মুনাফিকি বাদ দিতে হবে। বাংলাদেশের সরকারের এই বাটপারি মুনাফিকি বাদ দিতে হবে। বাংলাদেশের মুসলমান ইসলামী দল এদের বাটপারি বাদ দিতে হবে। বাংলাদেশের বামপন্থীদের এই বাটপারি বাদ দিতে হবে। বরং দেখবেন বাংলাদেশের এই বামপন্থীরা কয়েকদিন পরে কি মিছিল করবে জানেন? আর পাঠায় না, বাংলাদেশিদের কেন পাঠাইতেছে এই মিছিল করবে, আপনি লিখে রাখেন, লিখে রাখেন। আমি যেদিন বলেছিলাম যে ভারতের কংগ্রেস, তৃণমূল এবং বামপন্থীরা এবং সপা মপা যা আছে, যত বিজেপি বিরোধী, মানে যত বিরোধী দল আছে, সবাই মিছিল করা শুরু করবে, বলবে মানবাধিকার খত্রে মেয়ে, মানবাধিকার খত্রে মেয়ে গেল, এদের পাঠায় না। বলার 2 দিন পরেই দেখি যে কি যেন কপিল সিম্বল নাকি এক বদমাইশ আছে কংগ্রেসের, সে গিয়ে হাইকোর্টে মামলা করছে যে এই অবৈধ অনুপ্রবেশকারীদের যেন না পাঠায়। কত বড় বাটপার! আমাকে জায়গা দিবে? আমি শেখ ফরিদ কালকে যদি ভারতে আমি আত্মপ্রকাশ করে যাই যে আমি আছি, আমার ভিসা নাই, পাসপোর্ট না, আমার তো উদ্যোগ করে জুলাই ওরাই পিটাবে, কারণ আমি তোদের ভোট দিব না, আমি তোদের পক্ষে বলবো না। আমার ভোট তো, আমার কথাই তো কংগ্রেসের পক্ষে যাবে না, আমার কথা তো চিঙ্কু বামদের পক্ষে যাবে না, আমাকে কিন্তু ঝোলাবে। মুফতি মাসুদ জেলে কেন? মুফতি মাসুদের বেলায় তো বলে না যে ছেড়ে দাও, জেলে রাখছো কেন?
কিন্তু যখন বাংলাদেশিদের বের করে দিতেছে, কোন বাংলাদেশি? যারা ভোট দেয় কংগ্রেসে, যারা ভোট দেয় তৃণমূলকে, তাদের রক্ষা করার জন্য, কমিউনিস্টদের ভোট দেয় তাদের রক্ষা করার জন্য উঠে পড়ে লেগে গেছে। লেগেছে, ওটা ভালো কথা। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মুসলমানের জজবা এখন কেন জেগে ওঠে না? আমার মুসলমান ভাই গরুর মুখ করে দেশে কেন থাকবে? আমার মুসলমান ভাই কেন সেই ভারতে থাকবে যে ভারতে মানুষ রাস্তায় হাগে মুতে? এখন তো বলে না, এখন বলে না যে ঠেকাও ঠেকাও ঠেকাও। এগুলো মুনাফিকি। এই মুনাফিকি বেশি দিন চলবে না। এই মুনাফিকি ধরা পড়তো না যদি শুভেন্দু অধিকারী ক্ষমতায় না আসতো, বিজেপি পশ্চিম বাংলায় ক্ষমতায় না আসতো। আমি বাংলাদেশের বাম এবং ভারতের বামদের মুখে আমি নিজে শুনেছি, নিজে কথাও বলেছি, ভিডিওতেও দেখবেন, ফোনেও কথা বলেছি। তারা বলছে কোন অনুপ্রবেশকারী বাংলাদেশের নেই। এখন কারা আসে? আর দুলাভাইয়ের আসে? এই যে সীমান্তে এখন শত শত না হাজার হাজার কারা গত 3 দিনে 4 দিনে 1.5 থেকে 2 লক্ষ অলরেডি ভিতরে পাঠিয়ে দিয়েছে। আরো পাঠাবে। কেন পাঠাবে না? তারা কেন সেই বাংলাদেশিদের রাখবে যারা তাদের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর, তারা তাদের অর্থনীতির জন্য ক্ষতিকর, তারা তাদের নিরাপত্তার জন্য হুমকি? সেই সমস্ত বাংলাদেশি মুসলমানদের কেন রাখবে? অন্তত বাংলাদেশি মুসলমানেরা যদি ভারতের জন্য হুমকি না হতো, ভারতের নিরাপত্তার জন্য হুমকি না হতো, ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি না হতো, তাদের সভ্যতা সংস্কৃতির জন্য বিপজ্জনক না হতো, একটা মুসলমানকেও ভারত বের করে দিত না। আমি নিজে প্রতিবাদে দাঁড়াইতাম সীমান্তে, আমি নিজে দাঁড়াইতাম না, একটা বাড়াইতে পারবে না। ফরিদ ভাই, তারা তো তাদের জি জি ফরিদ ভাই, মানে একটা বিষয়, কিছু দর্শক উল্টোটা লিখছেন, আমি দেখাবো না লিখতেই এগুলা। পারে। হুম। না দেখান, সমস্যা কি? এই সমস্ত এখন শুনেন, তাদের উদ্দেশ্যে তো বলতেছি। এরাই না বলে আমাকে একটু সময় দেয় না, এদের একটু জাত করি, সাইজ করি। আমার সাথে শুধু সরকারের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, এটা খোদ প্রধানমন্ত্রী তার নিজের মুখে বলছেন। সরকার যে সময়টি পার করছে সেটি যে খুব সহজ নয়। দেশে বিদেশে চক্রান্ত রয়েছে, অনেক সমস্যা রয়েছে, এবং সেগুলো মোকাবেলা করার জন্য দলের সর্বস্তরের নেতা এবং কর্মী যারা আছেন তাদের সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে কঠোর পরিশ্রম করতে হবে, সতর্ক থাকতে হবে, এবং দলের ঐক্য এবং সংহতি রক্ষা না করলে আগামীতে যে সমূহ বিপদ আসবে এটা তিনি বারবার উল্লেখ করেছেন। অনেকে তার এই বক্তব্যকে বলার চেষ্টা করছেন যেটা নেহায়েত রাজনৈতিক বক্তব্য, কিন্তু অবস্থার দৃষ্টিতে সেটা মনে হচ্ছে না। প্রথম কারণ হলো যে আমেরিকার যে সকল পলিসি আমেরিকা একবার গ্রহণ করে, সেটা 1/11 হোক 2/11 হোক, সেটা বার্মা অ্যাক্ট হোক, ইরান নীতি হোক, কিংবা আফগানিস্তান নীতি হোক, 30 বছর 40 বছর 50 বছর পরেও সেই জিনিসগুলো তারা একই পদ্ধতিতে স্থানকাল পাত্রভেদে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা চালায়। তারা যদি একবার কাউকে শত্রু মনে করে আমেরিকা, তাকে দ্বিতীয়বার কখনো বন্ধু মনে করে না। আর একবার যাকে শত্রু মনে করে, সেই শত্রু যদি কোনো কারণে তাদের বন্ধুত্বের খপ্পরে পড়ে যায়, সেই বন্ধুর সর্বনাশ ছাড়া আর কিচ্ছু থাকে না। বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির যে রূঢ় বাস্তবতা, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আমেরিকা ব্যাকড সরকার, এবং এই সরকারকে বলা হতো 1/11 একটা এক্সটেন্ডেড ভার্সন। 1/11-তে যেভাবে 2 নেত্রীকে মাইনাস বা 2 দলকে রাজনীতির বাইরে রাখার যে মাস্টার প্ল্যান ছিল, ঠিক একই মাস্টার প্ল্যান ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে ঘটতে চলেছিল। কিন্তু বিগত 1/11 সরকার, অর্থাৎ মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার যে কারণে ব্যর্থ হয়েছিল, তার চেয়ে আরও অতিরিক্ত 10-12টি কারণ ইউনূস সরকারের সামনে এসে এমনভাবে তাদের উপর বোঝা হয়ে দাঁড়ায়, সরকারের পক্ষে আসলে নিঃশ্বাস নেওয়া সম্ভব ছিল না। ফলে ধরে নেওয়া হয় দেশি বিদেশি বিভিন্ন ব্যক্তির মধ্যস্থতায় একটি রাজনৈতিক সমাধানের অংশ হিসেবে বিএনপি এবং জামাত, এনসিপি, তাদের কাছে মূলত ক্ষমতা হস্তান্তর করা হয়। আর এই ক্ষমতা হস্তান্তর করার জন্য ইলেকশন নামক যে আনুষ্ঠানিকতা, সেটা কিভাবে হয়েছে তা এখন পার্লামেন্টের মধ্যেই খোদ পার্লামেন্ট সংসদ সদস্য যারা আছেন তারা আলোচনা করে একে অপরকে দোষারোপ করে বলছেন যে এটা আমি এবং মামুদের সরকার, আমি এবং মামুদের সংসদ। অল্প কয়েকদিন গেছে, মাত্র 100 দিন, কিন্তু এর মধ্যে সমাজের যারা দায়িত্ববান ব্যক্তি তারা অনেকে বলার চেষ্টা করছেন যে দেশে কার্যত কোনো বিরোধী দল নেই।
এখানে যা কিছু হচ্ছে রাজপথে এবং সংসদে সেটি স্বার্থের সংঘাত। একে অপরকে ভয় দেখিয়ে এবং একে অপরকে জিম্মি করে কে কতটা স্বার্থ আদায় করতে পারে এর বাইরে দেশ জাতি নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে, হাম নিয়ে মাথা ব্যথা আছে, কিংবা মার্কিন গোলামী চুক্তি নিয়ে কোনো মাথা ব্যথা আছে, এইরকম কোনো লক্ষণ আমরা সংসদের ভিতরে এবং বাইরে, সরকারে এবং রাজপথে কোথাও দেখতে পাচ্ছি না। বিএনপি এবং জামাত, এনসিপি উভয় পক্ষ মানে ত্রিপক্ষ, তারা সবাই মিলে একে অপরকে ভয় দেখাচ্ছে মূলত শেখ হাসিনার আগমন, আওয়ামী লীগের প্রত্যাবর্তন ইত্যাদি বিষয় নিয়ে। এবং তারা সবাই জানে যে তারা একে অপরের সঙ্গে খেলাধুলা করছে, এর মধ্যে দেশ চলছে দেশের মতো করে, আর রাজনীতিবিদরা যে যার মতো করে চলে যাচ্ছে, কিন্তু কোনো একটা জায়গাতে গিয়ে ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে না, যেটাকে বলা হয় কনসিস্টেন্সি। এর ফলে কর্মসংস্থান, আইন শৃঙ্খলা উন্নতি, চাঁদাবাজি বন্ধ, কর্মসংস্থান, মানুষের মনে প্রশান্তি, স্বস্তি এবং রাষ্ট্রীয় কর্মে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং অর্ঘ্য নিয়ে অংশগ্রহণ করবেন, এরকম কোনো লক্ষণ আজকের দিন পর্যন্ত তৈরি হয়নি। এরই মধ্যে কতগুলো আজীব সমস্যা এবং অদ্ভুত সিঁদুরে মেঘ আমাদের রাজনীতির যে আকাশ, সে আকাশে দেখা দিয়েছে। হঠাৎ করে ১/১১ যিনি প্রধান ব্যক্তি জনাব ডক্টর ফখরুদ্দিন সাহেব, একসময় তিনি বিএনপির জমানাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, আর ১/১১ যে পুতুল সরকার, সেই পুতুল সরকার যেটি আমেরিকার সরকার ছিল, যেটি ভারতের সরকার ছিল, যেটি সেনাবাহিনীর সরকার ছিল, সেই সরকারের একজন পুতুল প্রধানমন্ত্রী ছিলেন। কথা কম বলেছেন, আর ওই জামানাতে এখনকার জামানার চাইতে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানার চাইতে যারা পর্দার আড়ালে থেকে এই পুতুলকে অর্থাৎ মঈনুদ্দিন ফখরুদ্দিনকে যারা খেলেছেন, যারা তাদেরকে পরিচালনা করেছেন বা পুতুলের হাতে পায়ে রশি বেঁধে যারা তাদেরকে নাচিয়েছেন, তারা বর্তমান জমানার চেয়ে দক্ষ ছিলেন, অথবা আমরা যারা সাধারণ জনগণ আমরা বেকুব ছিলাম। ফলে কি হলো, বিগত ১/১১ সময় রাজনীতিবিদরা ভয় পেয়ে গিয়েছিলেন, সাধারণ মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েছিলেন এবং অনেক কিছুর মধ্যে অনেক পরিবর্তন হয়েছিল কেবলমাত্র অর্থনৈতিক দুর্গতি ছাড়া। যা হোক, সেই জনাব ফখরুদ্দিন সাহেব দীর্ঘদিন ধরে তিনি পর্দার আড়ালে ছিলেন এবং অল অ্যান্ড ছাড়েন এই অল্প কয়েকদিন আগে আমেরিকার একটি অনুষ্ঠানে তিনি সস্ত্রীক এলেন, অত্যন্ত হাসি খুশি, প্রাণোচ্ছল, আত্মবিশ্বাসী, এবং মনে হলো নতুন কোনো মিশনের তিনি কমান্ডার ইন চিফ নির্বাচিত হয়েছেন। খবর এই পর্যন্তই। এরপর আমরা একটু প্যারিস থেকে ঘুরে আসি। প্যারিস কেবল বাংলাদেশ নয়, আরও অনেক দেশের ভাগ্য, বিশেষ করে রাজনীতির যে ভাগ্য, এটি পরিবর্তন করার জন্য প্রথম মহাযুদ্ধের পর থেকে আজ অবধি কাজ করে যাচ্ছে। সিরিয়া, লেবানন, ইরাক, ফিলিস্তিন, জর্ডান, মিশর, মানে প্রথম মহাযুদ্ধে উসমানী খেলাফতের পতনের পর পুরো মধ্যপ্রাচ্যের যে মানচিত্র, সে মানচিত্র মূলত এঁকে দিয়েছে ফ্রান্স। এরপর প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী সময় পুরো উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, এই পুরো অঞ্চলে বেশিরভাগ এলাকা ফ্রান্সের কলোনি ছিল। এর বাইরে ইতালির কলোনি ছিল, বিশেষ করে লিবিয়া, অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। তারপর ব্রিটিশ, ওলান্দাস অনেকেরই কলোনি ছিল, স্পেনের কলোনি ছিল, কিন্তু এই পুরো এলাকাতে যে একটা শেভ আনা, এখানে ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্র গঠন করা, ইরানে আয়াতুল্লাহ খমেনিকে ফেরত পাঠানো, সুয়েজ ক্যানাল তৈরি করা এবং এই সুয়েজ ক্যানাল নিয়ে যুদ্ধ করা এবং সেটিকে আবার মিশরের সরকারের কাছে ফেরত দেওয়া, সব কিছু নাটকের গুরু ফ্রান্স। এই ফ্রান্সে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন
এবং তিনি সেই ফ্রান্স থেকে এসে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছিলেন। এই সময়টাতে তার ফ্রান্স গমন, তার তৎপরতা এবং তার খুব অতিমাত্রার আত্মবিশ্বাসী হাসি খুশি অভিব্যক্তি, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে তিনি আবার নতুন করে কোনো মিশনের দায়িত্ব পেতে যাচ্ছেন। হোয়াট এভার মেবি। গেল দৃশ্যপট 2। দৃশ্যপট 3, শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে চলে আসবেন, একেবারে ডেট দিয়ে, দুটো ডেট, 6 মাসের মধ্যে আসবেন, আগস্টের মধ্যে আসবেন। আওয়ামী লীগের কমিটি গঠন হচ্ছে, ছাত্রলীগের কমিটি ইতিমধ্যে গঠিত হয়ে গেছে। ঢাকার রাজপথে, চট্টগ্রামের রাজপথে, বরিশাল, বিভিন্ন এলাকাতে বিচ্ছিন্নভাবে ছাত্রলীগ আওয়ামী লীগ মিছিল মিটিং করে যাচ্ছে। আওয়ামী লীগের যে সকল সাইবার টিম রয়েছেন, যারা অনলাইনে দলের পক্ষে প্রচারণা চালান, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান এই দুজনকে একই সারিতে বসে এবং আমেরিকা বিরোধী প্রচার করে পুরো একটা সাংস্কৃতিক বিপ্লব ঘটিয়ে দিয়েছে। অসংখ্য গান, অসংখ্য কবিতা, অসংখ্য ছোট 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 ভিডিও ক্লিপ, তারপর অসংখ্য টিকটক। এর বাইরে আওয়ামী লীগের যে সকল নেতারা কথা বলতে পারেন, তাদের নানা রকম বক্তৃতা এবং বিবৃতি, এগুলো করে শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য খুবই অপরিহার্য, শেখের বেটি আসবে, দেয়ালে দেয়ালে লিখে দে, এবং শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অসাধারণ কতগুলো গান রচিত হয়েছে যে আপনি রাগ করবেন না, অভিমান করবেন না, আপনি বাংলাদেশে না এলে আমাদের এই দেশ বাঁচবে না, আপনার হাতে এই দেশ নিরাপদ। এই ধরনের প্রচার এবং প্রপাগান্ডা একেবারে ধুমছে দিদাসছে ইন্টারনেটে এমনভাবে চলছে, ইন্টারনেট খোলার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে সেখানে আওয়ামীময় একটা জগৎ, এর বাইরে অন্য কোনো জগৎ নেই। ফলে এই ব্যাপক প্রচারণার কারণে মানুষের মধ্যে আওয়ামী লীগ সম্পর্কে যে বিষক্রিয়া ছিল, শেখ হাসিনার কখনো ফিরে আসতে পারবে না, আওয়ামী লীগ কখনো ফিরে আসতে পারবে না, এই পুরো জিনিসটি নিউট্রালাইজ হয়ে গেছে। এবার ঢাকা রাজপথে আসুন। ঢাকা রাজপথে আজকে যে ভিডিওটি করছি, আজকে অফিস খোলার প্রথম দিন, সোমবার, এবং জুন মাসের 1 তারিখ। আজকের এই দিনটিতে ইসলামী ব্যাংক দখল করা নিয়ে, ইসলামী ব্যাংকের গ্রাহকদের পরিচয়ে জামাতের হাজার হাজার নেতাকর্মী মতিঝিল ইসলামী ব্যাংকের হেড অফিসের সামনে প্রতিবাদ জানাচ্ছিল ব্যাংকটিতে যে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে তাকে বাদ দেওয়ার জন্য। পুলিশ বেধড়ক পিটিয়েছে এবং জলকামান ব্যবহার করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। ওখানে যারা উপস্থিত লোকজন তারা সবাই সরকারকে দোষারোপ করছে। তাদের বক্তব্য হলো, যারা এই ব্যাংকটিকে সর্বনাশ করেছে তাদেরকেই, অর্থাৎ এস আলম পরিবারকে আবার এটার মালিকানায় ফিরিয়ে আনার জন্য সরকারের ভিতরে যারা ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, ডিফ্যাক্টো পাওয়ারফুল, যারা দিল্লির এজেন্ট, ভারতের এজেন্ট, তারা অন বিহাফ অফ শেখ হাসিনা, অন বিহাফ অফ এস আলম কাজ করে পুরো আর্থিক সেক্টরটিকে, শুধুমাত্র ইসলামিক ব্যাংক না, অন্য যে 5টি ইসলামিক ব্যাংক রয়েছে সেগুলো সহ আরও যে সকল ব্যাংকে আওয়ামী লীগের মালিকানা, সব কিছু আবার আওয়ামী লীগের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, যেটি জামাত এবং তার যারা সমর্থক তারা করতে না দেওয়ার জন্য রাজপথ গরম করেছে এবং এটা চলতে থাকবে। এরপরে যান জঙ্গল সালিমপুরে। আপনারা জানেন যে জঙ্গল সালিমপুরকে কেন্দ্র করে ওখানে একটি বিরাট শক্তিশালী নেটওয়ার্ক গ্রুপ, আপনি তাদেরকে সন্ত্রাসী বলতে পারেন, চাঁদাবাজি বলতে পারেন, কিন্তু ওই জঙ্গল সালিমপুর এলাকার যে সাধারণ আমজনতা তারা তাদেরকে রবিন হুডের মতো মনে করে। এই এলাকা সরকার নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে। কারণ হলো যে এই এলাকাকে কেন্দ্র করে যে রাজনীতি, সন্ত্রাস, অস্ত্রবাজি, চোরাকারবারি, ইয়াবা ব্যবসা থেকে শুরু করে অস্ত্র ব্যবসা, এর ফলে কি হলো, পুরো চট্টগ্রাম শহর এবং অন্যান্য যে সকল পার্বত্য জেলা আছে সেই পার্বত্য জেলার সঙ্গে চট্টগ্রাম বন্দরের যে একটা সংযোগ, এবং চট্টগ্রামের যে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র খাতুনগঞ্জ, সেখানকার ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করা, কালুরঘাট ভারী শিল্পাঞ্চলকে নিয়ন্ত্রণ করা, পুরো জিনিসগুলোই মূলত এই রুট দিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠী তারা দীর্ঘদিন ধরে এখানে প্রভাব বিস্তার করে আসছিল। এমনকি আওয়ামী লীগ জমানাতেও তাদের সেই প্রভাব তারা অক্ষুণ্ণ রেখেছিল, বজায় রেখেছিল। সরকার
ঠিক সেই কলিজাতে হাত দিয়েছে যেভাবে ইসলামী ব্যাংকে হাত দিয়েছে। এটি নিয়ে পুরো চট্টগ্রাম উত্তাল। এর সঙ্গে পাহাড়ি জনগোষ্ঠী, পাহাড়ি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং একই সঙ্গে রোহিঙ্গা আরসা, তাদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি তারা সর্বোচ্চ চেষ্টা করছে জঙ্গল সালিমপুরে রাষ্ট্রের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য। দরকার হলে পুরো অঞ্চলটিকে ৩,০০০ একর জমি বা ৪,০০০ একর জমিকে সমতল ভূমি বানিয়ে সেখানে অনেক কিছু করা হবে। এটি নিয়ে ওই অঞ্চলে একটা খেলাধুলা চলছে। এরই মধ্যে সরকারের একজন মন্ত্রী, পার্বত্য বিষয়ক যিনি মন্ত্রী, তিনি পদত্যাগ করেছেন, স্বাস্থ্যগত কারণ দেখিয়েছেন, কিন্তু একটার পর একটা কনফিউশন কিন্তু তৈরি হয়ে গেছে। সেই কনফিউশনের পরিপ্রেক্ষিতে আমাদের যে বাংলাদেশ, আমাদের যে রাজনীতি এবং আমাদের যে সরকার, তাদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে, সাধারণ জনগণের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। আমরা কি আবার কোনো -2, -3 বা -4 প্রকল্পের অধীন পড়ে গেলাম? কিংবা আমেরিকা তাদের যে নতুন মিশন 002, এখানে অবাক করার ব্যাপার হলো অনেকগুলো ফেসবুক পেজ আছে, অনেকগুলো ব্লগ আছে, যেখানে 20 শব্দটি সবাই ব্যবহার করে। যেমন শেখ হাসিনা ফিরে আসবেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন 20, সরকারের পতন 20, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফিরে আসা 20, 1/11 20। এই জিনিসগুলো বিভিন্ন নামে বেনামে তৈরি করে পুরো সাইবার জগৎটিকে উত্তাল করে ফেলা হয়েছে। আর এই সময়টিতে রাজনীতির নামে, সংবাদপত্রের স্বাধীনতার নামে, তারপরে যাকে বলা হয় জনগণের অধিকারের নামে একটার পর একটা যে সকল ঘটনা ঘটে যাচ্ছে, যে সকল তথ্য সামনে চলে আসছে, যে সকল কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে, এটি একটি নবীন সরকারের জন্য স্বস্তিদায়ক নয়। গণভবন নেই, বঙ্গভবনে সাবধানে চুপ থাকবেন কি থাকবেন না। সামনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদ শেষ হতে চলেছে। কে হবে নতুন সেনাপ্রধান? এর মধ্যে আওয়ামী লীগ সরকারের যে সকল অলিগার ছিলেন, ব্যবসায়িক অলিগার, তারা অনেকে ফিরে এসেছেন। তাদেরকে পুনর্বাসিত করার জন্য নানা রকম প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধারণা করা হয়ে থাকে যে এদের অনেকের সঙ্গে সরকারের যে সকল লোভী অংশ রয়েছে, সরকারের যে সকল ক্ষমতার বলয় রয়েছে, যারা ঘুষ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, তাদের সঙ্গে এদের একটা লেনদেন, সমঝোতা, বোঝাপড়া হয়েছে। এর ফলে এই বিষয়াদি নিয়ে সংসদে যেটা বলা হচ্ছে আমি এবং মামুদের সংসদ, আমি এবং মামুদের যে সরকারের কথা বলা হচ্ছে, সমঝোতার সরকারের কথা বলা হচ্ছে, সেই জায়গাতে যে ফাটল দেখা দিয়েছে, যে ফাটলের প্রেক্ষিতে আমরা মতিঝিলকে গরম হতে দেখছি, জঙ্গল সালিমপুরকে গরম হতে দেখছি, কক্সবাজার পার্বত্য অঞ্চলকে গরম হতে দেখেছি, সেই গরমে যদি হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, মঈনুদ্দিন, ফখরুদ্দিন কিংবা আরও কেউ নতুন কোনো নাম নিয়ে আপনারা আমার সামনে হাজির হন, আপনারা অবাক হতে পারেন, কিন্তু আমি অবাক হব না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।